হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা নতুন টপিক নিয়ে চলে এসেছি যার নাম হচ্ছে সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। ইতিপূর্বে আমরা পড়েছি একমাত্রিক গতি। একমাত্রিক গতি বলতে বস্তু যে কোনো একই ডাইরেকশনে যাবে, এক্স অ্যাক্সিস বা ওয়াই বা জেড। তারপরে পরে আমরা যেটা পড়েছি সেটা পড়েছিলাম সার্কুলার মোশন। যখন কোনো একটা বস্তু কোনো একটা বিন্দু আর ফিক্সড ডিস্টেন্সের রেসপেক্টে গোল গোল ঘুরবে তখন সেটাকে বলেছিলাম আমরা সার্কুলার মোশন। সেই মতোই একটা মোশন হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। প্রথমেই বলে দিই, এসএচএম বা সিম্পল হারমোনিক মোশন কোনো তরঙ্গ নয় বা ওয়েভ নয়, এটি একটি বস্তুর গতি। কেমন গতি? যদি আমি এই বলটা এবং এটাকে পেন্ডুলামের সঙ্গে যদি কনসিডার করি, তাহলে সিম্পল হারমোনিক মোশন কোনটা বলবো? এই যে বস্তুর এই পথটাকে আমরা বলবো সিম্পল হারমোনিক মোশন। তো আমরা শুরু করি প্রথমে পর্যায়বৃত্তীয় গতি, যেটা অলরেডি আমরা পড়ে এসেছি। পর্যায়বৃত্তীয় গতি বা পিরিয়ডিক মোশন। তো জিনিসটা কি? পর্যায়বৃত্তীয় গতি, পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন তাহলে এই বলতে কি বুঝি? যখন কোনো একটা অবজেক্ট একটা ফিক্সড টাইমের পর নিজের পথ রিপিট করবে, যখন কোনো একটা অবজেক্ট একটা ফিক্সড টাইমের পর বারবার পথটাকে রিপিট করবে, রিপিট, তাহলে আমরা কি বলতে পারি? রেগুলার ইন্টারভ্যাল রিপিট। সিম্পল, যেটা আমরা প্রথম এক্সাম্পল নেব, যেটা আমরা পড়ে এসেছি সার্কুলার মোশন, যেটা আমরা পড়েছি। আর ব্যাসার্ধতে কোনো একটা এম ভরের বস্তু ঘুরছে, টাইম পিরিয়ড আমি ধরে নিলাম টি। একবার পরিভ্রমণ করতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে টি। এই টি সময়ে একবার, তাহলে 2t সময়ে দুইবার, 3t সময়ে তিনবার, 4t সময়ে চারবার। যখন যদি আমরা দেখতে চাই এখানে, তাহলে টি সময় পর পর কী করছে? টি সময় পর কোনোটা বারবার রিপিট করছে, নিজের পথকে বারবার রিপিট করছে, তখন তার গতিকে আমরা বলবো পর্যায়বৃত্তীয় গতি বা পিরিয়ডিক মোশন। 2 নম্বর এক্সাম্পল যদি দেখি, আমাদের বাড়িতে সিঁড়ি আছে, তো সিঁড়িতে আমরা কি করি? ছাদে উঠি বা ছাদ দিয়ে নিচে নামি। তো আমি ধরলাম, আমি কনসিডার করলাম যে 10 সেকেন্ডে আমি ছাদের উপরে যাই, আবার 10 সেকেন্ডে নিচে নামতে পারি। তাহলে 10 সেকেন্ডে ছাদের উপরে, 10 সেকেন্ডে নিচে নামতে পারি। অ্যাজ এক্সাম্পল যদি আমি দেখতে চাই, তাহলে এটা একটা হিউম্যান বিং, তাহলে 10 সেকেন্ডে কি হচ্ছে? ছাদের উপরে যাচ্ছে, আবার পরবর্তী 10 সেকেন্ডে নিচে নামছে। এই পথটা যদি বারবার রিপিট হয়, একটা ফিক্সড টাইম, এই ক্ষেত্রে ফিক্সড টাইম হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর পর কী হচ্ছে? বস্তুটা নিজের পথ রিপিট করছে। তাহলে এখানে একটা যদি আমরা গ্রাফ দেখতে চাই, দিস ইজ হাইট, দিস ইজ টাইম। তাহলে একবার উপরে গেল, টাইম নিয়েছে 10 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ডে কী হয়েছে? নিচে নেমেছে, তাহলে 20 সেকেন্ড। পরবর্তীতে আবার 10 সেকেন্ডে উপরে যাবে, পরবর্তী 10 সেকেন্ডে আবার কি হচ্ছে? নিচে নামছে। তাহলে কি একটা ফিক্সড টাইমের পর পর নিজের পার্টটাকে রিপিট করছে, তখন ওই বস্তুর গতিটাকে বলবো আমরা পর্যায়বৃত্তীয় গতি বা পিরিয়ডিক মোশন। পরবর্তী আমরা এক্সাম্পল যদি দেখি, কনসিডার করি যে একটা পোকা, ইনসেক্ট। ইনসেক্ট কি করছে? দিস ইজ কোনো একটা এক্স হাইট বা এইচ উচ্চতায় কোনো একটা কিছু আছে, সে উপরে উঠছে। তাহলে কি হচ্ছে? কিছু সময় মাটিতে থাকলো, তারপর কি কিছু সময় ধরে উপরে উঠলো, আবার কিছু সময় নিচে থাকলো, আবার নিচে নামলো, আবার নিচে, আবার উপরে, এই মতো করে নিজের পথটাকে রিপিট করছে। ধরলাম এটা টি, 2t, 3t, 4t। তাহলে টি সেকেন্ডে উপরে উঠছে, আবার পরবর্তী টি সেকেন্ডে নিচে নামছে, আবার টি সেকেন্ডে উপরে উঠছে, পরবর্তী টি সেকেন্ডে নিচে নামছে। তখন ঠিক সেই মতোই, তাহলে কোনো একটা অবজেক্ট যদি একটা ফিক্সড টাইমের পর নিজের পথটাকে যদি বারবার রিপিট করে, তখন তার গতিকে বলবো আমরা পর্যায়বৃত্তীয় গতি বা পিরিয়ডিক মোশন। নেক্সট আমরা চলে যাব দোলন গতি বা অসিলারি মোশন। দোলন গতি
পর্যায়বৃত্তের গতির একটা স্পেশাল কাজ হচ্ছে দোলন গতি, অসিলেটরি মোশন। কি জিনিস এটা? ধরি একটা পেন্ডুলাম, একটু আগে আমি দেখালাম একটা পেন্ডুলাম, এটা হচ্ছে মেইন পজিশন বা সাম্য অবস্থায় আছে। কি করছে? যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে পেন্ডুলামটা ম্যাক্সিমাম এই উপরে যাবে, নেগেটিভ সাইডে ম্যাক্সিমাম এই উপরে যাবে। তাহলে কি করবে? পেন্ডুলামটা একবার এদিকে যাবে, আবার এখানে আসবে, আবার এখানে যাবে, আবার এখানে আসবে। তাহলে মেইন পজিশন থেকে, এটা হচ্ছে মেইন পজিশন, সেটাকে আমরা বলবো x=0। মেইন পজিশন থেকে কি হচ্ছে? এক্সট্রিম পয়েন্টে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, আবার এখান থেকে ফিরে এসছে মেইন পজিশনে, মেইন পজিশন থেকে নেগেটিভ এক্সট্রিমে যাচ্ছে, আর নেগেটিভ থেকে আবার মেইন পজিশনে, এই মতো করে চলতেই থাকছে। আর একটা এক্সাম্পল যদি দেখি, আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে পড়ে এসেছি, তাহলে স্প্রিংটাকে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? প্রসারণ হবে। যদি ছেড়ে দিই তারপর কি হবে? মেইন পজিশনে আসবে, মেইন পজিশন থেকে আবার কি হবে? প্রসারণ হবে, আবার এই মতো করে চলতে থাকবে, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ চলতে থাকবে। আমাদের বাড়িতে দোলন আছে, তাহলে এর গতিটা কি হবে? একবার সামনের দিকে যাবে, একবার পিছনের দিকে যাবে, একবার সামনের দিকে যাবে, একবার পিছনের দিকে যাবে। এই ক্ষেত্রে পুরো পথ কিন্তু রিপিট হচ্ছে না। আগের ক্ষেত্রে কি হচ্ছিল? সার্কুলার পথ পুরোটাই রিপিট হচ্ছিল। এই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম নেগেটিভ ম্যাক্সিমাম মেন পজিশন আর এক্সট্রিম। যখন এই মতো আমরা গতি দেখতে পাবো, এক্সাম্পল আমি একটু আগেই বললাম, এই যে এটা একটা পেন্ডুলাম, এই মতো গতি দেখতে পাবো, তখন সেটাকে বলবো আমরা দোলন গতি। এখনও কিন্তু আমরা এসএচএমে আসিনি, এটাকে দোলন গতি বলবো বা অসিলারি মোশন। এই মোশনটাকে নর্মালি বলা হয় টু অ্যান্ড ফ্রো পিরিয়ডিক মোশন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অল পিরিয়ডিক মোশন আর পার্ট অফ অসিলারি মোশন, but all oscillatory motion are not periodic motion. দোলন গতি যদি থাকে তাহলে টু অ্যান্ড ফ্রো পিরিয়ডিক মোশন অবশ্যই হতে হবে। এর কথার অর্থ হচ্ছে এটা মেইন পজিশন থেকে সামনে গেলাম এক্সট্রিম থেকে আবার মেইন পজিশন থেকে নেগেটিভ এক্সট্রিম, আর নেগেটিভ এক্সট্রিম থেকে আবার মেইন পজিশন, টু অ্যান্ড ফ্রো মোশন চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে একটু আগেই বললাম পর্যায়বৃত্ত গতির একটা স্পেশাল কেস। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এখানে বলতে পারি যে অল পিরিয়ডিক মোশন আর নট অসিলারি মোশন, but all oscillatory motion are periodic motion. পিরিয়ডিক মোশনের আমরা ডেফিনেশন যদি দেখি বা পর্যায়বৃত্তের ডেফিনেশন কি বলেছে? আমরা একটা ফিক্সড টাইমের পর নিজের পার্টটাকে রিপিট করবে। এই ক্ষেত্রেও একটা ফিক্সড টাইমের পর নিজের পার্টটাকে রিপিট করছে, কিন্তু এই ক্ষেত্রে একটা স্পেশাল কেস আছে টু অ্যান্ড ফ্রো, পজিটিভ 0 নেগেটিভ 0, টু অ্যান্ড ফ্রো। তাহলে আমরা বলতে পারি অল পিরিয়ডিক মোশন আর নট অসিলারি মোশন, বাট অল অসিলারি মোশন আর পিরিয়ডিক মোশন। পর্যায়বৃত্ত গতিকে আমরা সমস্ত পর্যায়বৃত্ত গতি দোলন গতির আন্ডারে পড়বে না, কিন্তু দোলন গতি যদি হয় তাহলে অবশ্যই কি হতে হবে? পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি হতে আসবে। এবার আমরা যদি লক্ষ্য করি কোনো একটা স্প্রিং আছে, ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে স্প্রিংটা কি হচ্ছে? সংকোচন হয়ে সামনের দিকে গেল, প্রসারণ হয়ে সামনের দিকে গিয়েছে। এবার স্প্রিংটা ছেড়ে দেওয়ার ফলে কিন্তু ও সাম্য অবস্থায় আর থাকবে না। যখনই আমি ফোর্সটা ছেড়ে দেব তখনই আবার নেগেটিভ সাইডে চলে আসবে। সেমভাবে যদি আমরা এখানে দেখি, এই এক্সট্রিম পজিশন থেকে আমি ছেড়ে দিলাম, এটা ছিল মেইন পজিশন,
এবার নিউটনের ল কি বলছে? নিউটনের ফার্স্ট ল বলছে যে যেমন আছে তেমন অবস্থায় থাকতে চাই। ইনার্সিয়া, যেমন গল্পটা স্থির ইনার্সিয়া আছে মানে স্থিরভাবে থাকতে চাই। এবার আমি এখান থেকে ছেড়ে দিলাম, এই কিন্তু এখান থেকে এসে মেন পজিশনে কিন্তু রেস্টে আসবে না, ও কিন্তু নেগেটিভ সাইডেও যাবে, আবার নেগেটিভ থেকে মেন পজিশনে আসবে না, একটু পজিটিভের দিকেও যাবে। তাহলে এই মতো করে দুলতে থাকবে। তাহলে বস্তুর সরণ যেদিকে হচ্ছে, এটা মেন পজিশন, বস্তুর সরণ যেদিকে হচ্ছে আমি ছেড়ে দেওয়ার ফলেই কিন্তু মেন পজিশনের দিকে একটা ফোর্স কাজ করছে। সেই ফোর্সটাকে আমরা বলবো রিস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল, যেটা ঘর্ষণের ক্ষেত্রে অলরেডি একটা জেনারেট হয়ে থাকে। কোনো একটা বস্তুকে ফোর্স অ্যাপ্লাই করলাম, বস্তুটা কি হচ্ছে সামনের দিকে যাচ্ছে, অলরেডি কি একটা ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই হয়ে যায়। সেম এই বস্তুটাকে এখান থেকে ছেড়ে দিলাম, কিছু সময় পর দেখবো যে মেন পজিশনে চলে এসছে বা স্থির অবস্থায় চলে এসছে। তাহলে অবশ্যই এক্সের নেগেটিভ সাইডে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সটাকে আমরা বলবো প্রত্যানয়ক বল বা রিস্টোরিং ফোর্স। তাহলে আমরা নেক্সট টপিক চলি। আমাদের নেক্সট টপিক হচ্ছে দোলন গতির সমীকরণ। দোলন গতির সমীকরণ এখনো কিন্তু আমরা এসএচএমে আসিনি। সমীকরণ, তাহলে আমরা কি দেখলাম? একটা মেইন পজিশন থাকবে, একটা এক্সট্রিম পজিশন থাকবে, একটা হচ্ছে নেগেটিভ এক্সট্রিম পজিশন থাকবে। তাহলে এটা হচ্ছে মেইন পজিশন, এটা হচ্ছে এক্সট্রিম পজিশন, এই ক্ষেত্রেও আমরা নেগেটিভ এক্সট্রিম পজিশন বা প্রান্ত অবস্থান। কথা হচ্ছে যখন আমি বস্তুটাকে এখান থেকে এখানে ছেড়ে দিলাম, এই ডিস্টেন্সটা এক্সের মান যখন পজিটিভ এখানে যখন চলে এসেছে, তখন ছেড়ে দেওয়ার পর অলরেডি কী হবে, ও আবার সাম্য অবস্থায় আসতে চাইবে। তাহলে যখন এক্সের মান পজিটিভ, এফের মান কী হয়ে যাবে তাহলে নেগেটিভ, কারণ বস্তুকে আমি সামনের দিকে নিয়ে যাব, ফোর্স কী করবে, ফোর্স তার বিপরীত সাইডে অ্যাপ্লাই হবে, যাতে করে বস্তুটা আবার কী আছে সাম্য অবস্থায় আসতে পারে। সেম যখন এক্স এইদিকে আমরা নেগেটিভ কাউন্ট করব, তখন ফোর্স কী হয়ে যাবে পজিটিভ। যখন নেগেটিভ এক্সট্রিমে চলে এসছে, তাহলে ফোর্স কী করবে মেন পজিশনের দিকে অ্যাপ্লাই হবে, রিস্টোরিং ফোর্স, তাহলে সেটা হয়ে যাবে পজিটিভ। তাহলে এখান থেকে যদি ত্বরণের গল্প দেখতে চাই, ত্বরণ সবসময় কী হচ্ছে মেন পজিশনেই কিন্তু মেন পজিশনের দিকেই কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে। এ সবসময় মেন পজিশন, কারণ বস্তু মেন পজিশন মানে হচ্ছে সাম্যাবস্থা, সাম্যাবস্থায় সব থেকে বস্তু কী থাকে স্টেবল থাকে। এবার নিউটনের ফার্স্ট ল, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, যেহেতু এই অবস্থায় বস্তুটা সব থেকে বেশি স্টেবল ছিল, তাই জন্য আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি, আস্তে আস্তে কী হবে ও কিন্তু সাম্যাবস্থায় ফিরে আসবে। তাহলে ফোর্স যেটা আছে রিস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল সবসময় কী হয় মেইন পজিশনে অ্যাপ্লিকেবল হয়। এবারে আমরা যা দেখতে পাচ্ছি ফোর্স এবং এক্সের মধ্যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, সেই সম্পর্কটা হচ্ছে এফ ভ্যারিজেস এক্স টু দি পাওয়ার এন। যেহেতু পরস্পর বিপরীত তাই জন্য একটা মাইনাস, এন ইকুয়াল টু 1 3 5 7 9 এনি ওয়ার্ড নাম্বার। এফ ইকুয়াল টু একটা সমানুপাতিক আসবে কে এক্স টু দি পাওয়ার এন, সামনে মাইনাস, কে হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। এবার গল্প হচ্ছে এক্সের মান এনের মান 1 3 5 কেন? এক্সের মান যদি আমি পজিটিভ নিই, এক্সের মান যদি পজিটিভ নিই, 3 দিয়ে গল্প করছি, 3 মাইনাস কে এক্স টু দি পাওয়ার 3 গল্প যদি করি, তাহলে এক্সের মান আমি নিলাম পজিটিভ, তাহলে আলটিমেট এর ক্যালকুলেশনে পজিটিভ আসবে, এফ কি থাকবে আলটিমেট নেগেটিভ থাকবে। এক্সের মান যদি আমি নেগেটিভ নিই, এক্সের মান আমি যদি নেগেটিভ নিই, নেগেটিভ 3 তার স্কোয়ার, তাহলে আলটিমেট আমরা কি পাবো 27 মাইনাস, আর একটা সামনে মাইনাস ছিল, তাহলে এফ এর মান আলটিমেট আমরা কি পাবো পজিটিভ। এই তো পজিটিভ, তাই জন্য অড নাম্বার নেওয়া হয়। এক্স এর মান যদি পজিটিভ নিই, এফ এর মান আমরা নেগেটিভ পাবো, এক্স এর মান নেগেটিভ নিলে এফ এর মান আমরা পজিটিভ পাবো, তাই জন্য এনি ওয়ার্ড নাম্বার। এটা হচ্ছে দোলন গতির সমীকরণ। তাহলে আমাদের টপিক হচ্ছে এসএইচএম। এসএইচএম বলতে দোলন গতির একটা স্পেশাল কেস, দোলন গতির একটা স্পেশাল কেস। কেসটা কি, এন ইকুয়াল টু যখন আমরা 1 নেব,
এন ইকুয়াল টু আমরা যখন অন নেব তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, এনের মান হচ্ছে 1, তাহলে মাইনাস কে এক্স। এই পার্টটাকে বলবো আমরা এসএচএম বা সিম্পল হারমোনিক মোশন। এর কথার অর্থ আমরা যদি দেখি পাওয়ার 1, দুটোর পাওয়ার 1, তাহলে যখন দোলন হচ্ছে এই দোলন গতিটা কিন্তু কার্ভ হওয়া চলবে না, কারণ দুজনেরই পাওয়ার 1, ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে সরল রেখা হবে। তাহলে এই যে এই বলটা, এই বলের পার্টটা অবশ্যই কী হতে হবে, সরল রেখা। তার জন্য এখানে যেটা অ্যাঙ্গেল হবে থিটার মান যেটা হবে সেটা হচ্ছে <10 ডিগ্রি। অ্যাকচুয়ালি যা বলতে চাইছি আমি, এটা যদি আমরা পেন্ডুলাম কনসিডার করি তাহলে আমরা এতটা উপরে নিয়ে যেতে পারবো না। তখন যদি দেখি তাহলে আমাদের কার্ভ কী হয়ে যাবে, মানে পথটা যেটা হবে সেটা কার্ভ হয়ে যাবে। কিন্তু ইকুয়েশন কি বলছে আমাদের, এফ টু দি পাওয়ার 1 এক্স টু দি পাওয়ার 1, তাহলে সরল রেখা হতে হবে। তাহলে পেন্ডুলাম, তাহলে জাস্ট একটু এই অ্যাঙ্গেল থিটা যদি ধরি, থিটার মান <10 ডিগ্রি, থিটার মান যদি 5 ডিগ্রি হয় তাহলে পারফেক্ট আমরা এসএচএম পাবো, মানে পথটা কী হবে, সরল রৈখিক, জাস্ট কিঞ্চিত পরিমাণ। আর ম্যাক্সিমাম যদি যেতে চাই তাহলে 10 ডিগ্রি, তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে এই পাওয়ার হয়তো চেঞ্জ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 3 হয়ে যাবে বা 5 হয়ে যাবে। তাহলে আমাদের ইকুয়েশনে যেটা আছে বা আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে কে এক্স। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয় তাহলে থিটার মান ম্যাক্সিমাম কত হতে হবে এসএচএম এর জন্য, <10 ডিগ্রি। তার থেকে বেশি হয়ে গেলে গল্প চেঞ্জ হয়ে যাবে, কারণ তার থেকে যদি বেশি হয়ে যায় পাত কী হয়ে যাবে, অধিবৃত্ত টাইপ, বা আস্তে আস্তে উপবৃত্ত, অধিবৃত্ত, ইলিপস এই মতো চলতে থাকবে। সরি, ইলিপস হবে না, উপবৃত্ত মানে হাফ উপবৃত্ত। যার জন্য আমরা কি করব, এখন এক্স এর মান অন ধরে কাজ করব। এই হচ্ছে এসএচএম বা সিম্পল হারমোনিক মোশন। তাহলে প্রত্যেকটা দোলন গতি কিন্তু এসএচএম এর পার্ট হবে না, প্রত্যেকটা দোলন গতি বা অসিলেটরি মোশন এসএচএম কিন্তু করবে না। কারণ এটাও এসএচএম করছে, এটাও এসএচএম করছে, এটাও এসএচএম করছে। তাহলে আমরা কোনটা কাউন্ট করব, জাস্ট এটা পথ যেটা আছে সরল রৈখিক। প্রত্যেকটা ইকুয়েশনে কি করছে, দোলন গতি প্রকাশ করছে, কিন্তু আমরা যেটা নেব সেটা হচ্ছে অনলি সরল রেখা বা স্ট্রেট লাইন। এবার আমাদের মেন গল্প শুরু হবে। তাহলে আমরা এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স বুঝে গেলাম। তাহলে এখান থেকে বলতে পারি অল অসিলেটরি মোশন আর নট পার্ট অফ এসএচএম, কিন্তু অল এসএচএম আর পার্ট অফ অসিলারি মোশন। কি বললাম, অল অসিলেটরি মোশন আর নট পার্ট অফ এসএচএম but all SHM are part of oscillatory motion। কারণ অসিলেটরি মোশনের মধ্যে এন এর মান 1, 3, 5, 7 অড নাম্বার, এনি অড নাম্বার, কিন্তু যখন আমরা এসএচএম চলে আসবো শুধু এন এর মান কী হবে, 1 কাউন্ট হবে। এই এক্স এর প্রত্যেকটা মানের জন্য কি হবে, অসিলেটরি মোশন, আর এক্স ইকুয়াল টু যখন 1 হবে শুধুমাত্র এসএচএম। তাহলে অল অসিলেটরি মোশন আর নট পার্ট অফ এসএচএম বাট অল এসএচএম আর পার্ট অফ অসিলেটরি মোশন। তাহলে দুটো জিনিস জানলাম, যে সমস্ত পর্যায়বৃত্ত গতি কিন্তু দোলন গতি নয়, কিন্তু দোলন গতি হলেই সেটা পর্যায়বৃত্ত গতি হবে। তারপর একটা স্পেশাল কেস যেটা জানলাম, যে সমস্ত দোলন গতি কিন্তু এসএচএম করবে না বা এসএচএম শো হবে না, আর কিন্তু এসএচএম যদি হয় তাহলে সেটা অবশ্যই কি হবে, দোলন গতি বা অসিলেটরি মোশন। এবার চলে যাব আমরা এই কেসে। তাহলে আমরা এখন শুরু করছি এসএচএম সরল দোল গতি। সরল দোল গতি, দোলন গতির একটা স্পেশাল পার্ট সরল দোল গতি বা এসএচএম। তাহলে এটা হচ্ছে মেন পজিশন, এটা হচ্ছে এক্সট্রিম পজিশন প্রান্তবিন্দু, এটা হচ্ছে নেগেটিভ এক্সট্রিম, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এটাকে এক্স ইকুয়াল টু প্লাসে, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে প্লাসে, এটাকে বলে বিস্তার। এক্স ইকুয়াল টু এটা নিলাম মাইনাসে। তাহলে এটা হচ্ছে মেন পজিশন, এটা হচ্ছে পজিটিভ এক্সট্রিম, এটা হচ্ছে
নেগেটিভ এক্সট্রিম, নেগেটিভ এক্সট্রিম। এবার দেখি এসএচএম এর ক্ষেত্রে আমরা এখন জানলাম যে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এক্স এর মান এই দিকে আমরা পজিটিভ কাউন্ট করব, তার পরস্পর বিপরীত দিকে একটা ফোর্স কাজ করবে, সেই ক্ষেত্রে আমরা ভ্যালুটা যেটা হবে সেটা নেগেটিভ হবে। এই ক্ষেত্রে মেইন পজিশন থেকে এক্স এর মান এই দিকে আমরা নেব নেগেটিভ, তাহলে এফ যেটা পাবো সেটা হচ্ছে পজিটিভ। এবারে আমরা গল্প করি, একটা পেন্ডুলাম মেইন পজিশন থেকে আমি এক্সট্রিমে নিয়ে গেলাম, এক্সট্রিমে এর ভেলোসিটি বা গতিবেগ কত, 0, এখান থেকে এখানে ম্যাক্সিমাম আসবে, এটাও 0, এখান থেকে ছেড়ে দিলাম তাহলে 0, তাহলে এই পজিশনে এসে কত হবে 0। তাহলে আলটিমেট আমরা যদি দেখি এক্সট্রিম পয়েন্টে ভি এর মান হচ্ছে 0। এবার এর মান যদি আমরা লক্ষ্য করি, এর মান যদি লক্ষ্য করি, আমার একটা কোশ্চেন, ভি এর মান যদি 0 হয় তাহলে এর মান কি 0 হবে? ত্বরণ, কণাটার ত্বরণ কি 0 হবে? কোন একটা পেন আমি এখান থেকে ড্রপ করলাম, তাহলে এই পজিশনে ভি 0, ভি যদি 0 হয় তাহলে এও কি 0 হবে? এ 0 নাও হতে পারে। তাহলে আমরা একটু পর দেখব যে এক্সট্রিম পজিশনে ভি এর মান 0, মেইন পজিশনে ভি এর মান কিন্তু ম্যাক্সিমাম আসবে, একটু পরে আমরা চেক করব। এবার এইখানে কিন্তু এর মান 0 আসবে, মেইন পজিশনে এর মান 0 আসবে, আর এক্সট্রিম পজিশনে এর মান কিন্তু ম্যাক্সিমাম আসবে, একটু পরে আমরা চেক করব। তাহলে আমরা একটু আগে এসএচএম এর ইকুয়েশন দেখলাম, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। আবার নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম এ মাইনাস কে এক্স, এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স, এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। তাহলে এর মান আমরা কি পেলাম, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবার যদি আমি মেইন পজিশনে চেক করি এর মান, মেইন পজিশন, এর মান যদি মেইন পজিশনে চেক করি, মেইন পজিশন মানে এক্স ইকুয়াল টু 0-তে চেক করি, এক্স এর মান 0, এক্স এর মান যদি 0 বসিয়ে দিই তাহলে এর মান কি পাবো আমি 0, তাহলে এটাই মানটাই হচ্ছে মিনিমাম মান। এবার এক্সট্রিম পজিশনে চেক করি, এক্স এর মান হয় পজিটিভে বা নেগেটিভে, যেহেতু স্কোয়ার, তাহলে আমরা যদি দেখি প্রথমে পজিটিভে নিয়ে কাজ করি, এক্স ইকুয়াল টু পজিটিভে, তাহলে এর মান কি আসবে মাইনাস ওমেগা স্কোয়ার এ। যদি আমরা এক্স ইকুয়াল টু মাইনাস এ যদি কাউন্ট করি তাহলে এর মান আসবে আমাদের ওমেগা স্কোয়ার এ। তাহলে কি বললাম, একটু আগেই তো বললাম, এক্স যদি পজিটিভ হয় এফ নেগেটিভ, এফ যদি নেগেটিভ হয় তাহলে এর মানটাও কি আসবে নেগেটিভ, এক্স যদি নেগেটিভ হয় এফ পজিটিভ, এর মানটাও কি আসবে পজিটিভ। তাহলে এই যে এক্সট্রিম পজিশনে এটা একটা মান পেলাম, এটা একটা মান পেলাম, আলটিমেট প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এ, সেটাই হচ্ছে এক্সট্রিম পজিশনে এর কিন্তু ম্যাক্সিমাম মান পাওয়া যায়। এবার আমরা একটু গ্রাফ দেখে নিই। তো গ্রাফ নাম্বার 1, তাহলে গ্রাফ নাম্বার 1 এফ ভার্সেস এক্স, যদি আমরা গ্রাফটা দেখি তাহলে কীরূপ হতে পারে, দিস ইজ এফ, দিস ইজ এক্স। এফ এর ইকুয়েশন আমরা যদি দেখি তাহলে এফ ইকুয়াল টু আছে মাইনাস কে এক্স, এফ এর মান এক্স এর মান 1, সরি এফ এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার 1, তাহলে আমরা জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, সরলরেখার সমীকরণ, সি এর মান এই ক্ষেত্রে 0, 0 মানে হচ্ছে মূলবিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা একটু আগেই দেখলাম এক্স এর মান যখন পজিটিভ ছিল এফ এর মান কিন্তু আমরা পেয়েছিলাম নেগেটিভ, এক্স এর মান যখন নেগেটিভ এফ এর মান আমরা কিন্তু পেয়েছি পজিটিভ। তো সেমভাবে এক্স এর মান যখন পজিটিভ এফ এর মান হচ্ছে নেগেটিভ, এক্স এর মান যখন নেগেটিভ এফ এর মান হচ্ছে পজিটিভ। যেহেতু দুটোর পাওয়ার 1, তাহলে আমাদের যেটা ইকুয়েশন বা গ্রাফ আসবে সেটা হচ্ছে স্ট্রেট লাইন, মূল বিন্দু দিয়ে স্ট্রেট লাইন যাবে। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে নতি বা থিটা, এটাকে বলবো আমরা ট্যান থিটা বা নতি, যার ভ্যালু এই ক্ষেত্রে এম ইকুয়াল টু কি আসবে মাইনাস কে।
আর এখানে নতির মানটা যেটা হবে থিটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে। যখন থিটার মান 90 ডিগ্রি বা নতি 90 ডিগ্রি থেকে বড় হয়ে যায় তখনই ভ্যালুটা কী হয়ে যায়, নেগেটিভ। তাহলে একটা গ্রাফ। 2 নম্বর গ্রাফ, এ ভার্সেস এক্স। দিস ইজ এ, দিস ইজ এক্স। সেম গল্প, যখন এক্স এর মান পজিটিভ তখন এর মান নেগেটিভ, এক্স এর মান যখন নেগেটিভ এর মান হচ্ছে পজিটিভ। যেমন এ ইকুয়াল টু আমরা কি দেখছি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এ এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার 1, তাহলে অবশ্যই সরল লেখা হবে। যখন এক্স এর মান পজিটিভ এর মান হচ্ছে নেগেটিভ, এক্স এর মান যখন নেগেটিভ এর মান হচ্ছে পজিটিভ, তাহলে আলটিমেট আমরা যেটা পাবো সেটা হচ্ছে দিস। এই ক্ষেত্রেও নতি বা এম কি হবে, মোর দেন 90 ডিগ্রি, যার জন্য এই ক্ষেত্রে এম এর মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। নেক্সট আমাদের গ্রাফ দেখতে হবে। আমরা কিন্তু এফ এফ এ কিন্তু জেনে গেলাম, আমাদের গ্রাফের মধ্যে এফ এবং এর গ্রাফ কমপ্লিট। এবার যেটা জানতে হবে ভেলোসিটি সম্পর্কে, বেগ বা ভেলোসিটি। তো এটা হচ্ছে মেন পজিশন, এটা এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে নেগেটিভ এক্সট্রিম, মাইনাস এ এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে পজিটিভে। তো আমি কি বললাম, এক্সট্রিম পজিশনে ভি এর মান কিন্তু 0 আসবে, মেইন পজিশনে ভি এর মান কিন্তু ম্যাক্সিমাম আসবে। তাহলে দেখি সেটাই ট্রাই করি। তো আমরা জানি, আমরা কি জানি একটু আগেই দেখলাম এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবার এক্স একে আমরা কি লিখতে পারি, ডিভি ডিটি লিখা যায়। এবার একটা আমরা কাজ করব, ডিএক্স ডিএক্স লিখতে পারি, ডিএক্স ডিএক্স কেটে গেল, এটাই পড়ে থাকলো, এটা মানে হচ্ছে এ মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবার ডিএক্স বাই ডিটি বা ডিএক্স ডিটি সেটাকে আমরা কি বলতে পারি, ভি, এবং তার পাশাপাশি ডিভি ডিএক্স থেকে গেল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ভি ডিভি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলেই তো পেয়ে যাব। এবার ইন্টিগ্রেশন, যখন এক্স এর মান এ তখন ভেলোসিটি কত, 0, যখন এক্স এর মান এ তখন ভেলোসিটি হচ্ছে 0। এবার 0 থেকে আমরা র্যান্ডাম ভেলোসিটি ধরলাম, ভি এ গিয়েছে, এ থেকে যে কোনো একটা র্যান্ডাম ইকুয়েশন বা র্যান্ডাম পজিশন এক্স গিয়েছে। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে ইন্টিগ্রেশন ভি স্কোয়ার বাই 2 আপার লিমিট লোয়ার লিমিট ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার বেরিয়ে যাবে কনস্ট্যান্ট, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স স্কোয়ার বাই 2, ছোটো মোটো জিনিস এক্স এ। এবার আমরা যদি এটা দেখি তাহলে এখানে আপার লিমিট ভি স্কোয়ার বাই 2 মাইনাস 0, সেটা লিখছি না, এখানে 2টা আমি বের করে দিলাম, তাহলে আলটিমেট ওমেগা স্কোয়ার বাই 2 থাকলো, আপার লিমিট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই টু ক্যান্সেল। তাহলে আলটিমেট ভি স্কোয়ার, এই মাইনাসটা আমি ভিতরে দিলাম, ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভি এর ইকুয়েশন হচ্ছে দিস। এবার ভি এর দুটো মান কেন, এই পজিশনে যদি সামনের দিকে যাই তাহলে পজিটিভ কাউন্ট করব, এই দিকে যদি আসে তাহলে আমরা নেগেটিভটা কাউন্ট করব। এবার আমরা এটা চেক করি, যখন মেইন পজিশন মানে কি এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে ভি ইকুয়াল টু কি প্লাস মাইনাস ওমেগা, এটা 0, তাহলে এ স্কোয়ার, তাহলে বেরোবে কি এ। এক্স এর মান যদি আমরা প্লাস মাইনাস এ বসাই, যেহেতু এক্স স্কোয়ার আছে পজিটিভই ভ্যালু আসবে, প্লাস বসাই বা মাইনাস বসাই, তাহলে কি এ স্কোয়ার, এটা কি হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার 0, তাহলে আলটিমেট কি পড়ে থাকবে ভি ইকুয়াল টু 0, যেটা বলেছিলাম এক্সট্রিম পয়েন্টে ভি এর মান 0 আর মেইন পজিশনে ভি এর মান হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আমরা এফ সম্পর্কে জেনে গেলাম, এ সম্পর্কে জেনে গেলাম, ভি সম্পর্কে জেনে গেলাম। এবার আমাদের আজকের লাস্ট টপিক ভি ভার্সেস এক্স।
তাহলে ভি ভার্সেস এক্স আমরা এখন লক্ষ্য করব। তাহলে এখন আমাদের টপিক হচ্ছে গ্রাফ ভি ভার্সেস এক্স। তাহলে আমরা একটু আগেই দেখলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এখান থেকে আমরা একটু কাজ করি। ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার, এই এক্সটা এদিকে নিয়ে চলে আসলে পজিটিভ, ইকুয়াল টু এ স্কোয়ার। এবার এ স্কোয়ার দিয়ে আমরা পুরোটাকে ডিভাইড করি। তাহলে ভি স্কোয়ার ওমেগা এ তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। এটাকে আমরা যদি লিখি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই ওমেগা এ তার স্কোয়ার ইকুয়াল টু 1। এই ইকুয়েশন কার মতো মনে হচ্ছে? আমি যদি কম্পেয়ার করি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই ইকুয়েশনটা হচ্ছে ইলিপস, উপবৃত্ত বা ইলিপস। তাহলে গ্রাফটা যদি আমরা এখানে দেখতে যাই, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে পজিটিভে এক্স ইকুয়াল টু 0, আর এই ক্ষেত্রে হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাসে। তাহলে এক্স ইকুয়াল টু 0তে ম্যাক্সিমাম মান হচ্ছে প্লাস মাইনাস ওমেগা এ। তাহলে প্লাস মান হচ্ছে উপরে নেগেটিভ ওমেগা এ, আর এই ক্ষেত্রে ভি এর মান 0, এই ক্ষেত্রেও আমরা 0 পাবো। তাহলে এইদিকে আমরা কি পেলাম? ভি, আর এদিকে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এক্স। তাহলে এই হচ্ছে আমাদের গল্প। তাহলে এটা হচ্ছে ইলিপস বা উপবৃত্ত। তাহলে আমরা প্রথমে পড়লাম সরল দোলগতির ইকুয়েশন এফ ইকুয়াল টু মাইনাস এক্স টু দি পাওয়ার এন। এবার তারপরে আমরা যেটা গল্প আসলাম সেটা হচ্ছে এন ইকুয়াল টু 1, যেটাকে আমরা এসএচএম বলছি বা টু অ্যান্ড ফ্রোমোশন। তারপরে সেখান থেকে এ ইকুয়াল টু আসলো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তারপরে আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম মান বের করলাম, দিয়ে তারপর গ্রাফ প্লট করলাম, দিয়ে ভি এর মান আমরা দেখলাম ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেন এখান থেকে যেটা গ্রাফ আসলো সেটা গ্রাফ ড্র করলাম, সেই গ্রাফটা হচ্ছে ইলিপস বা উপবৃত্ত। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।